চারিদিকে ফ্ল্যাগশিপ স্মার্টফোনের ছড়াছড়ি থাকলেও বাংলাদেশের বেশিরভাগ মানুষই এখনও 15 থেকে 20,000 টাকার মধ্যে একটা সেরা ডিভাইস কিনতে চায়। কারো বা চয়েস থাকে এমন যে একদম সব দিকে ব্যালেন্স হতে হবে, কেউ আবার ক্যামেরা সেন্ট্রিক ডিভাইস কিনতে চায়, কেউ বা ভিডিওর জন্য, কেউ আবার এমন রয়েছে যারা গেমিংয়ের জন্য বা পারফরমেন্স সেন্ট্রিক একটা ডিভাইস চায় যেটা গেমিংয়ে ভালো হতে হবে এই দামের মধ্যেই, আবার ব্যাটারি ব্যাকআপও ভালো হওয়া চাই। আজকে ঠিক সেরকম একটা ডিভাইস নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি, IQ Z10X। Z10X আমাদের কাছে আছে অনেক দিন যাবত। হ্যাঁ, এই ডিভাইসটা দীর্ঘদিন যাবত আমাদের কাছে রয়েছে, বাট রিভিউটা দিতে আমরা একটু দেরি করলাম কারণ বিভিন্নভাবে টেস্ট করা হচ্ছিল এই ডিভাইসটাকে। এই ডিভাইসটা খুব স্পেশাল কিছু অফার করে ফেলছে আসলে তার প্রাইস পয়েন্ট থেকে, মানে 20-21 হাজার টাকায় সে Dimensity 7300 এর মতো এসওসি দিচ্ছে, UFS 3.1 স্টোরেজ টাইপ দিচ্ছে, হিট ম্যানেজমেন্ট খুবই ভালো করছে, অন্যদিকে 6500 mAh এর ব্যাটারির পাশাপাশি 44 ওয়াটের চার্জিং সিস্টেম দিয়ে আসছে। তো বোঝাই যাচ্ছে এটা একেবারে পারফরমেন্স সেন্ট্রিক একটা ডিভাইস। যারা গেমিংয়ের জন্য মূলত এরকম প্রাইস পয়েন্ট থেকে একটা ফোন কিনতে চাচ্ছেন তাদেরকে টার্গেট করেই আসছে। তাই বলে কি কমতি নেই, আরও তো অনেক জায়গা আছে। হ্যাঁ, কিছু জায়গায় তো কস্ট কাটিং করছেই, সে বিষয়গুলো জানবেন ডেফিনেটলি আজকের ভিডিওতে। IQ Z10X আমাদের স্টুডিওতে পাঠিয়েছিল SMS গ্যাজেট, তাদের সব থেকে আপনারা কিনতে পারবেন। তাদের এখন অনেক ব্র্যান্ডস রয়েছে, প্রত্যেকটা ব্র্যান্ডসে এই ডিভাইসটা অ্যাভেলেবেল রয়েছে। ডেসক্রিপশনে তাদের প্রত্যেকটা ব্র্যান্ডসেরই নাম্বার সব কিছু দেওয়া আছে। আর কারেন্টলি এই ফোনটা আমি দেখলাম মার্কেটে চাইনিজ ভ্যারিয়েন্টটা একটু কম আছে, ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট আছে, বরং ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের দাম কিছুটা কম রয়েছে। ইন্ডিয়ান চায়না ভ্যারিয়েন্টের ক্ষেত্রে আপনি অপারেটিং সিস্টেমে বা ইউআইয়ে ফান্টাস আর অরিজিন ওএসের একটা বিশেষ তফাৎ লক্ষ্য করেন, এই ব্যাপারটা মাথায় রাখতে পারেন আর কি। অ্যাট ফার্স্ট এই স্মার্টফোনটার পারফরমেন্স নিয়ে আমরা কথা বলতে চাই, যেহেতু এটা একটা পারফরমেন্স সেন্ট্রিক ডিভাইস। ফোনটা রান করছে ফান্টাস OS 15 বেসড অন Android 15। চাইনিজ ভ্যারিয়েন্ট নিলে এখানে একটু আপনি ওই যে অরিজিন ওএস পেয়ে যাবেন আর কি। 2 বছরের মেজর আপডেট দিবে এই ডিভাইসটাতে, তার মানে দুইটা অ্যান্ড্রয়েড আপডেট এরপরে পাওয়া যাবে 16 এবং 17। ফোনটাতে প্রসেসর হিসেবে রয়েছে MediaTek Dimensity 7300, যা এই মুহূর্তে আমরা এরকম প্রাইস পয়েন্ট একটু কমেই দেখি, আর একটু টাকা পয়সা বাড়ালে পাওয়া যায় আর কি, আপনারা জানেন। আর আমি যে দামটা বলছি এটা কিন্তু 6/128GB ভ্যারিয়েন্টের, এছাড়াও 8/128, 8/256GB ভ্যারিয়েন্ট এবং 12/256, 12/512GB ভ্যারিয়েন্টও এই ডিভাইসটা পাওয়া যায়। ডেফিনেটলি সেগুলোর দাম আরও বেশি হবে। UFS 3.1 হলো গিয়ে স্টোরেজ টাইপ, এই জায়গাটাই মূলত ওকে অনেকটা এগিয়ে রাখছে এই সিমিলার প্রাইস পয়েন্টে। বেস ভ্যারিয়েন্ট দেখলাম 20,999 টাকা পাওয়া যাচ্ছে রাইট নাও, সেই জায়গায় UFS 3.1 ডেফিনেটলি একটা বেস্ট ডিল। এই ফোনটার পারফরমেন্স অলমোস্ট আপনাকে একটা মিড রেঞ্জ প্রাইস পয়েন্টের ডিভাইসের মতোই ফিল দিবে। 30,000 টাকার আশেপাশে বা 28-29,000 টাকার ফোনগুলোতে যেমন পারফরমেন্স আমরা দেখতে পাই, এটা কিন্তু ওইভাবে পুশ করতে পারছে। সেটা আপনার ডে টু ডে লাইফের কাজবাজে আপনি খুব সহজেই বুঝতে পারবেন। যেখানে আমরা 20,000 টাকার ম্যাক্সিমাম ফোনেই দেখি অ্যাপ ওপেন ক্লোজে একটু টাইম নেয়, এই ফোনটা কিন্তু সেরকম ছিল না, বরং বেশ ফাস্টার কাজ করছিল। একই সাথে আমরা 6GB র্যাম দিয়েও 5-6টা অ্যাপকে বেশ কিছুক্ষণ ব্যাকগ্রাউন্ডে রেখে কাজ করতে পারছি। মাল্টিটাস্কিংয়ে এটা রেজাল্ট ভালো আছে। ডে টু ডে লাইফের কাজগুলো হ্যান্ডেল করতে গিয়ে ফোনটা কিন্তু গরম হচ্ছে না। তার মধ্যে থাকতে পারে কি সোশ্যাল মিডিয়া অ্যাপ, আমরা এখানে একটু ভিডিও এডিটিং সফটওয়্যারও রান করে দেখছিলাম, হ্যাঁ সেটাও মোটামুটি ভালোভাবে হ্যান্ডেল করতে পারছে, এবং তাতে করেও ফোনটা কিন্তু ওভারহিট হয়নি, হালকা ওয়ার্ম হয়, যেটা আমার কাছে খুবই নর্মাল মনে হয়েছে। এছাড়াও গেমিং কিংবা ভিডিও দেখা সব কাজগুলোই ঠিকভাবে হ্যান্ডেল করতে পারছে এই ডিভাইসটা। তবে অনেকেই চান হয়তো টেমিং করতে। হ্যাঁ, গেমিংয়ের প্রসঙ্গে আসলে পাবজির কথাই বলবো আমি। স্মুথ 60 FPS প্লে করা যায় এখানে। এই সেটিংসেই 35 মিনিটস গেম প্লের ক্ষেত্রে আমরা দেখছিলাম ফোনটা তাপমাত্রায় পৌঁছতে পারে মোটামুটি 39 ডিগ্রির কাছাকাছি, কখনো 40-এও আসছে, বিশেষ করে সামনের ডিসপ্লের দিকটাতে। আর ফ্রেম রেট আমরা 58 মতো আসলে অ্যাভারেজে পেয়েছি, একেবারে 60-তে লকড ছিল না, মাঝে মধ্যে একটু ফ্ল্যাকচুয়েট করছিল। তবে প্লেয়াবল একটা রেজাল্ট আপনাকে দিতে পারবে যদি কিনা আপনি রেকর্ড না অন করে খেলেন। অন্যদিকে গেনশন ইম্প্যাক্টও আমরা ট্রাই করছিলাম, বাই ডিফল্ট সেটিংসে ট্রাই করি, আমি অ্যাভারেজে 29 বলবো ফ্রেম রেট। তবে পাবজির তুলনায় এখানে প্রেশার যে বেশি দিচ্ছে ফোনটার উপরে সেটা ফিল করা যায়, এমনকি তুলনামূলকভাবে বেশি হিট জেনারেট করতেও দেখা যায়। তবে ওভারহিট হচ্ছে না, থার্মাল থ্রোটলও করছে না। এছাড়াও এই ফোনটাতে ফ্রি ফায়ার আমরা ট্রাই করেছি, ফ্রি ফায়ারের রেজাল্ট বরং ভালো ছিল। শ্যাডোটারও সব কিছু অন করে এই স্মার্টফোনটার সাথে ভালো আউটপুট দিয়েছে এবং স্ট্যাবল পারফরমেন্সই ধরে রাখতে পারছে, আমি এটুকু বলতে পারি। আপনারা যারা ফ্রি ফায়ার লাভার আছেন তাদেরকে সন্তুষ্ট করবে, এবং অনেকেই এরকম প্রাইস পয়েন্টে ফোন কিনে ফ্রি ফায়ার খেলতে চান। আমরা কয়েকটা ম্যাচে এতে ট্রাই করে দেখেছি। তাছাড়া ফ্রি ফায়ার গেম চলাকালীন সময়ে আমরা একটু আবার রেকর্ডিং অন করে দেখছিলাম, স্ক্রিন রেকর্ড দিয়ে দেখছিলাম, সেক্ষেত্রে ফোনের উপর একটু প্রেশার দেয়, যেটা আপনি ফিল করতে পারবেন। যদি রেকর্ড করার প্ল্যান না থাকে তাহলে এটা দিয়ে আপনার কাজ চলে যাবে বলে আশা করছি। 3.1 স্টোরেজ টাইপ হওয়ার ফলে এই স্মার্টফোনটাতে ভিডিও স্পিড ভালো পাওয়া গেছে, যেমনটা আপনারা দেখছেন। আমার মনে হয় টোটালি পারফরমেন্স সেকশনটা আপনাকে সন্তুষ্ট করতে পারবে, সেই সাথে 2 বছরের মেজর আপডেট দিচ্ছে, এই ব্যাপারটাও খারাপ নয়।
পারফরমেন্স এত ভালো করছে, তাহলে কমতির জায়গা কোথায়? এই যে এখানে ক্যামেরাতে রিয়ারে মূলত একটা শুটারই আছে কাজের, হ্যাঁ দুইটা শুটার তো আছে, বাট ওইটা সহকারী সেন্সর। মেইন শুটারটা হচ্ছে গিয়ে 50 মেগাপিক্সেলের, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে 8 মেগাপিক্সেলের, যেটাও ডেফিনেটলি আপনাদের কাছে ছোট লাগতে পারে হয়তো বা যখন আপনি 20-21 হাজার টাকায় কিনছেন। আচ্ছা, রিয়ারের যে মেইন ক্যামেরাটা, এইটার ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে ছবিগুলো একটু কন্ট্রাস্টই দিচ্ছে, মোটামুটি ভাইব্রেন্ট টাইপের ছবি দিচ্ছে ঠিকই, কিন্তু ছবিতে ব্রাইটনেস কম, ছবিগুলো একটু ডার্কিশ লাগতে পারে, এবং এই যে কন্ট্রাস্টই হওয়ার কারণে ডার্ক এরিয়াগুলো আরও বেশি ডার্ক করে ফেলছে এবং সেখানে ডিটেলের পরিমাণও অনেকটা হারিয়ে ফেলছে। জুম করলে বোঝা যায় ডিটেল কম আছে। ডাইনামিক রেঞ্জ এই প্রাইস পয়েন্টের ফোনে খুব একটা হামারি হয় না, এটার ক্ষেত্রেও আমরা ভালো দেখিনি। তবে ছবিগুলো আরেকটু প্রাণবন্ত এবং আরেকটু ব্রাইটনেস আমি আশা করছিলাম, যেটার একটা মিসিং আছে এখানে। আর লো লাইটের দিকেও কিন্তু এটা অনেকটা সফট করে ফেলে, খুবই স্টাডিভাবে না তুলতে পারলে ছবিগুলো খুব একটা ভালো আসবে না, বাট স্টাডি হাতে তুলতে পারলে আপনি লো লাইটের কিছু ছবি হয়তো ব্যবহার করতে পারবেন বা আশানুরূপ ছবি বের করতে পারবেন তখন গিয়ে। পোর্ট্রেট মোড আছে, আলাদা আলাদা ফোকাল লেন্থে আপনি ছবি তোলার সুযোগ না পেলেও এখানে দেখবেন যে বাই ডিফল্টভাবেই একটু জুম করে নিয়ে ছবি দেয়, যার ফলে বডি শেপটা একটু ভালো লাগে দেখতে আর কি। তবে ব্যাকগ্রাউন্ড ব্লারনেস আমার কাছে আর্টিফিশিয়াল লাগছে এখানে, এজ ডিরেকশন আমি মিস দেখেছি, মানে পোর্ট্রেট মোডটা আমি খুব একটা ভালো বলতে পারছি না এখানে। তাছাড়া এই ফোনটাতে কিন্তু কোনো আলট্রা শুটার নেই, ওইটা একটা কমতির কারণ হয়ে দাঁড়াতে পারে অনেকের জন্যই। অন্যদিকে ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা একটু ওয়ার্মের দিকে নিয়ে প্রেজেন্ট করে, স্ক্রিন টোনটা হালকা শিফট করছে এবং সফট লেগেছে। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটাও আপ টু দ্য মার্ক আমি বলতে পারছি না, বাট ভিডিও আবার রেকর্ড করতে পারবেন 4K 30 FPS-এ। ভিডিও 21K প্রাইস পয়েন্টের ফোন অনুযায়ী স্ট্যাবল আমি বলতে পারছি, বাট ভিডিওতেও আপনার কাছে হয়তো বা কন্ট্রাস্টের পরিমাণ বেশি মনে হবে এবং ডার্কিশ লাগতে পারে। তবে রেজুলেশন ভালো হতে ভিডিও মোটামুটি শার্প লাগে এবং ডিটেলস ওকে ডিসেন্ট জায়গায় আমি রাখতে পারছি। আর হ্যাঁ, ক্যামেরার রেজাল্টটা চাইলে ওরা আপডেটের মাধ্যমে আরেকটু বেটার করতে পারে, আইদার আপনি ক্যামেরা টু API যেহেতু আনলক আছে এখানে, হয়তো জি ক্যামেরা সাপোর্ট পেতে পারেন ভবিষ্যতে। সব মিলে যা মনে হয়েছে এই ফোনের ক্যামেরাতে এসে কস্ট কাটিং করা হয়েছে এবং এটা মোটেই কোনো ক্যামেরা সেন্ট্রিক ডিভাইস না। আপনার যদি ক্যামেরাতে মেইন ফোকাস থাকে তাহলে বলবো নো ব্রাদার, এটা আপনার জন্য না। এর চাইতে বেটার ক্যামেরা ফোন আপনি এই প্রাইস পয়েন্টে পেয়ে যাবেন। যেমন ধরেন এখানে স্যামসাং গ্যালাক্সি M35 এই ডিভাইসটা পাওয়া যায়, ওইটার ক্যামেরাটা কিন্তু এর চাইতে তুলনামূলকভাবে ভালো হবে, ওইটাতে বোধ হয় আলট্রা ওয়াইড শুটারও আছে। অন্যদিকে আবার CMF ফোন 1 রয়েছে, আপনি সেটার সাথে কম্পেয়ার করতে গেলেও এর চাইতে মেইন ক্যামেরা ওইটা এগিয়ে থাকবে। তবে ভালো লেগে যাবে এর সাউন্ড কোয়ালিটি, স্টেরিও স্পিকার রয়েছে, দুইটা স্পিকার থাকাতে আপনি এই ফোনটা থেকে মোটামুটি বেশ লাউড একটা সাউন্ড পাবেন এবং বেশ ব্যালেন্স টাইপের একটা সাউন্ড লাগে, বিশেষ করে যখন আপনি মিডিয়া কনজাম্পশন করছেন কিংবা গেমিং করছেন। সাউন্ড একেবারে টপ লেভেলের না, আমি অতটা ডিপ ফিল পাবেন না, একটু থিনার লেগেছে আমার কাছে আর কি। ভাইব্রেশন মোটরটা একদম টপ নচ লেভেলের না, হ্যাপটিক ফিডব্যাক আর কি, এটা আরেকটু বেটার করতে পারতো। তবে ভালো দিয়ে ফেলছে ব্যাটারি, 6500 mAh এর ব্যাটারি রয়েছে। এত বড় ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটা যথেষ্ট স্লিম এবং আপনার হাতে ওই ফিলটা দেবে না যে খুব একটা বাটখারার মতো কিছু ধরে আছেন, অনেক বেশি ওয়েটও আপনার কাছে লাগবে না। আর সেই সাথে রয়েছে 44 ওয়াটের চার্জিং সিস্টেম। হ্যাঁ, 6500-র জন্য 44 ওয়াট একটু ছোট হতে পারে বা মনে হতে পারে, কিন্তু যে দামে আপনি কিনছেন সেই দামে আবার এটা মেনে নিতে পারবেন বলে আশা করছি। ঠিকই আছে, এটার ব্যাকআপ যথেষ্ট ভালো পাবেন, এই ফোনটা দিয়ে অনায়াসে 1.5 দিন চালানো যায়। আপনারা 9 আওয়ার্সের মতো SOT পেয়ে যাবেন যদি অ্যাভারেজ বা একটু অ্যাভারেজের চাইতে উপরের ইউজারও হয়ে থাকেন। অনেকে হয়তো এখন চিন্তা করছেন যে এত কিছু ভাবে বলে ফেলো, তাহলে এটার ডিসপ্লে নিয়ে কিছু বলছেন, এখন ডিসপ্লে থেকে কমতি আছে কিনা? না, ডিসপ্লে রেজুলেশন তো কমতি নেই, এখানে ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটা প্যানেল পেয়ে যাচ্ছেন আপনারা, যার সাইজ 6.72 ইঞ্চ। তবে এটা IPS LCD প্যানেল। এখন এই IPS LCD প্যানেল হওয়ার ফলে আপনি গ্রিন লাইনের ঝামেলায় পড়ছেন না বা গ্রিন লাইনের মালিক হচ্ছেন না, ইটস ট্রু। একই সাথে আপনি ওই লেভেলের পপ আপ কালারও পাচ্ছেন না। তবে হ্যাঁ, এটা 120 হার্টজের একটা প্যানেল, আমাদের টেস্টিংয়ে 120 হার্টজ ঠিকভাবে পুশ করছে, তাতে করে তো সমস্যা নেই। আর ব্রাইটনেস 1050 নিটস, 1050 নিটসের ব্রাইটনেস, এটা ইনডোর আউটডোরে দেখার জন্য উপযোগী। ডিরেক্ট সানলাইটে স্ট্রাগল করতে দেখবেন না, তবে আমার মনে হয় অ্যামোলেডগুলো দেখতে আরেকটু বেটার মনে হয়। আর কালার রিপ্রোডাকশনের ক্ষেত্রে আপনি যদি ম্যানুয়াল স্লাইডারের মাধ্যমে ব্রাইটনেস মিডিয়ামের উপরে বা মিডিয়ামে রাখেন, সেক্ষেত্রে আপনার কাছে বেশ পপআপই লাগবে, যথেষ্ট কালারফুলই মনে হবে। তবে যদি অটোমেটিক থাকে এবং লো লাইটে বসে ব্যবহার করছেন কিংবা আপনি এমনিতেই জাস্ট এটা ব্রাইটনেস কিছুটা কমিয়ে রাখছেন, তখন গিয়ে একটু ফ্ল্যাট টাইপের লাগে, কালার একটু কম মনে হয়, ওই টকটকে ভাবটা আসে না, ভাইব্রেন্ট ভাবটা আসে না। সো ব্রাইটনেস একটু বাড়িয়ে নিলে আপনি কালারটা ভালো পাচ্ছেন আর কি। তাছাড়া কোনো ধরনের শিফটিং আমি লক্ষ্য করিনি এবং ডিসপ্লে ওই যে ব্রাইটনেস মোটামুটি ভালো থাকলে যথেষ্ট কন্ট্রাস্টিভ মনে হয়, ভালো লাগে আর কি দেখতে। পালসার কার্ডটা একটু বেশি বড় হয়ে গেছে, টপ সেন্টারে রয়েছে, এটা আরেকটু ছোটো রাখলে সুন্দর লাগতো। আর লোয়ার চিনটা একটু মোটা লাগছে না, এই জিনিসটা একটু বেমানান লাগে 2025 সালের মাঝামাঝি সময় এসে, এটা লোয়ার চিন একটু মোটা আছে। তবে PPI ভালো হওয়াতে ডিসপ্লেটা যথেষ্ট শার্প, এটা 393 PPI রয়েছে, IPS হিসেবে এটা যথেষ্ট উপরের দিকে থাকে। আর এইটাতে কিন্তু Wi-Fi L1 এর সাপোর্ট রয়েছে, নেটফ্লিক্স ইউটিউবের ক্ষেত্রে HDR কন্টেন্ট আপনি প্লে করতে পারছেন। কিন্তু ভাইজান, এটার প্রোটেকশনের ব্যাপারটা আমি ক্লিয়ার না, আমার সাজেশন একটা ভালো প্রোটেক্টর ব্যবহার করার। প্রোটেকশনের ব্যাপার যেহেতু চলে আসছে, এই ফোনটাতে মিলিটারি স্ট্যান্ডার্ডের একটা সার্টিফিকেশন আছে, তার মানে
ওরা প্রুভ করতে চাচ্ছে যে এটা যথেষ্ট শক্তিশালী বলা যাবে না, মানে শক্তপোক্ত ফোন। সো আপনার হাত থেকে হঠাৎ করে পড়ে গেলেও সমস্যা হওয়ার পসিবিলিটি কম, বাট কেউ ফেলতে যাবেন না, যত্ন সহকারে ব্যবহার করা উচিত। অন্যদিকে আইপি রেটিংয়ের বেলা একটু কমতি আছে, IP64 এর রেটিং আছে এখানে, যেটা একেবারে বেসিক লেভেলের দিকে থাকে, হালকা পাতলা স্প্ল্যাশ লাগলে সমস্যা হচ্ছে না আর কি। বডি ফ্রেম প্লাস্টিকে তৈরি, রিয়ার প্যানেলও প্লাস্টিকেই তৈরি। 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটা দেয় নাই, সিম কার্ড স্লট এখানেও নেই, খুব উইয়ার্ড একটা পজিশনে দিয়ে রাখছে। অন্যদিকে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটা দেয়নি। এরকম কিছু বিষয় আছে। বাই দ্য ওয়ে, এটাতে কিন্তু আপনারা আলাদা করে মেমোরি কার্ড ব্যবহার করতে পারছেন না। এই ব্যাপারটা অবশ্যই মাথায় রাখবেন যে আপনার আসলে কোন স্টোরেজ ভ্যারিয়েন্টে হচ্ছে, 128 GB নাকি 256 GB নেওয়া উচিত নাকি আরও উপরের দিকে, ওইটা বুঝে শুনে আপনি দেন চয়েস করুন। জাইরোস্কোপ সেন্সর আছে, টেস্ট করে দেখছিলাম, একেবারে টপের দিকে না থাকলেও মানে যতটুকু আছে তাতে জাইরোস্কোপ গেমগুলো আপনি মোটামুটি প্লে করতে পারবেন, মোটামুটি স্মুথ মনে হয়েছে। তো সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক না থাকাতে এটার সাউন্ড একটু মাফল্ড মনে হবে যখন আপনি আউটডোরে থাকবেন। এআই দিয়ে অটো নয়েজ কাট করা ট্রাই করে, তো অপর প্রান্তের ব্যক্তি একটু মাফল টাইপের সাউন্ড পাবে আর কি। এমনিতে একটা ফোনের একদম মেইন কাজ হলো এটা দিয়ে কথা বলা। তো নেটওয়ার্ক সিস্টেম ভালো, বোথ কানেকশনে আমরা ওয়াইফাই এবং ডাটা কানেকশন প্লাস এটার কল কানেকশন সবকিছুই ঠিকঠাক পেয়েছি, ওই জায়গায় কোনো সমস্যা নেই। তো এই ছিল আপনাদের Z10X বা Z10X। Z10X আসলে যে বাজেটের ফোন সেই জায়গায় পারফরমেন্স খুবই ভালো দিচ্ছে, একটা পারফরমেন্স সেন্ট্রিক ডিভাইস একদমই। যদি আপনি গেমিংয়ের জন্য কোনো একটা ডিভাইস চয়েস করতে চান এরকম প্রাইস পয়েন্ট থেকে, কিংবা মানে পারফরমেন্স সেন্ট্রিক ডিভাইস আপনার দরকার, তখন এটা আপনার জন্য খুব ভালো অপশন। তবে ক্যামেরার জন্য যেমনটা বলছিলাম এটা ভালো অপশন হচ্ছে না। অন্যদিকে কিছু কিছু জায়গায় কমতি আছে, মেমোরি কার্ডের ব্যাপারটা আপনি মাথায় রাখতে পারেন। অনেকের হয়তো 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটা প্রয়োজন হতে পারে, কেউ বা আবার অ্যামোলেড লাভার রয়েছেন, IPS দিয়ে তাদের পোষায় না, তাদের হিসাবও আলাদা। তো এই ব্যাপারগুলো মাথায় রেখে আপনি চয়েস লিস্টে রাখতে পারেন। তবে এটুকু আমি বলতে পারি, যদি একটু ব্রাইটনেস বাড়িয়ে রাখেন তাহলে এইটার IPSটাও আপনাদের কাছে খারাপ লাগার কথা নয়। বাট আপনার কাছে এই ফোনটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, কারা কিনছেন সেটাও কমেন্ট করে জানাতে পারেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।